শেখ হাসিনা যে বাংলাদেশে ছিলেন কোনদিন প্রধানমন্ত্রী, এই বিষয়টি স্মরণ করতে চান না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি, আওয়ামী লীগের গুরুত্ব কিংবা শেখ হাসিনার গুরুত্ব এটাকে শূন্য মানে ইটস এ ডেড হর্স। আজকে এই ভিডিওটি যে তারিখে করছি, এই তারিখে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তিনি যেটি বললেন যে শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের যে দাফন, দাফন মানে কবর। আমরা বলি দাফন কাফন বা কাফন দাফন। তো সেই যে আওয়ামী লীগের দাফন এটা দিল্লিতে হয়ে গেছে। মানে একটা লোক মরে গেছে। তো মরে যাওয়ার পর তো আসলে সেখান থেকে আসলে নতুন কিছু উদ্ভব হয় না। তো এই যে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বললেন, এই কথা যদি সত্য হয় তাহলে তো বিএনপির আসলে খুশিতে নাচা উচিত। অন্যদিকে আবার বিএনপির মধ্যে, বিএনপির বাইরে, সরকারের মধ্যে, সরকারের বাইরে, সাধারণ জনগণের মধ্যে আওয়ামী লীগ নিয়ে বিপরীতমুখী একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেই প্রতিক্রিয়া হলো আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আসছে কিংবা আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আবার ইত্যাদি ইত্যাদি নানা রকম। এই গেল আওয়ামী লীগ বনাম শেখ হাসিনাকে নিয়ে সরকারের ভিতরে এবং বাইরে বিপরীতমুখী চিন্তা। অন্যদিকে ইউনূস জমানাতে পুরো সময়টিতে এদেশের মানুষ একটা ভারত যাকে বলা হয় বিতৃষ্ণা, এটা ফোবিয়া ছিল না। শেখ হাসিনার জামানাতে একটা ভারত ফোবিয়া ছিল যে ভারত বাংলাদেশের জন্য আসলে একটা হুমকি স্বরূপ। তারা পাখির মতো মানুষ মারে, তারা দাদাগিরি করে, তারা সিকিমের মতো বাংলাদেশ দখল করতে পারে, তারা কাশ্মীরের মতো বাংলাদেশ দখল করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। তো এই যে ভয় এবং আতঙ্ক, সেই আতঙ্কের কারণে মানুষের মনে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল ভারতের বিরুদ্ধে, যেটিকে আপনি ভারত ফোবিয়া বলতে পারেন। কিন্তু ইউনূস জমানাতে এসে বিভিন্ন প্রচার মাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যম, এখানে জামাতের বট বাহিনী থেকে শুরু করে বিদেশ থেকে যারা ইউটিউব করে তারা, বা বাংলাদেশে যে যে সকল মূলধারার গণমাধ্যম তাদের মধ্যে কয়েকজন আছেন, তারা এতটা প্রবল ভারত বিরোধী হয়ে পড়লেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ জাস্ট লাইক রোমান সম্রাট জুলিয়াস সিজারের জমানাতে রোমানদের যেরকম ক্ষমতা ছিল, বা জুলিয়াস সিজারের যে সারা দুনিয়াতে যে ক্ষমতা ছিল, কিংবা ধরুন নেপোলিয়ন বোনাপার্টের সময় ফ্রান্সের যে ক্ষমতা ছিল, ফ্রান্সের নাগরিকদের যে ক্ষমতা ছিল। তো এরকম যে একটা অবস্থা, অথবা মহারানী ভিক্টোরিয়ার সময়টাতে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ সাম্রাজ্যের যে আধিপত্য ছিল সারা দুনিয়াতে, বাংলাদেশ সম্ভবত ওই পর্যায়ে চলে গেছে। আর অন্যদিকে ভারত হলো বাংলাদেশের জন্য একটা ছোট্ট কলোনি। আমরা ইচ্ছে করলে মায়ানমারের মংডু পর্যন্ত দখল করতে পারি, কেন আমরা আরাকান রাজ্য দখল করে নিচ্ছি না? এই ধরনের প্রচারণা আমাদের দেশে ইউনূস জামানাতে প্রবল ছিল। আর ইউনূস সাহেবকে আমরা নক্ষত্রের রাজা মনে করে, অর্থাৎ এই নক্ষত্রমণ্ডলীতে যত নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রের মধ্যে সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে আমরা তাকে মনে করতাম যে এই পৃথিবীতে তার কোনো বিকল্প নেই। আর বাংলাদেশে আমরা যারা জনগণ আছি 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ মানে 18 কোটি সেনাবাহিনী। এই সেনাবাহিনী দিয়ে আমরা ভারতের সেভেন সিস্টার দখল করতে পারি, মায়ানমারের যে মংডু সেটা দখল করে নিতে পারি, আমরা গাজওয়াতুল হিন্দ করতে পারি, আমরা ভারতবর্ষের দিল্লি পর্যন্ত দখল করে নিতে পারি। এরকম একটা স্বপ্নের ঘোরে আমাদের প্রায় 1.5 বছর চলে গেল। চলে যাওয়ার পর নানা রকম ঘটনা, উত্থান পতন, নানা রকম পদ্মার আড়ালের খেলাধুলার একটা প্রেক্ষিতে আমরা একটা সংসদ পেলাম, একটা ভোট হলো, তারপরে সংসদ পেলাম, প্রধানমন্ত্রী পেলাম, বিরোধী দলীয় নেতা পেলাম, সংসদ চলছে, আমরা জুলাই আগস্ট বিপ্লবের নেতাদের পেলাম, আরও অনেক কিছু পেলাম। কিন্তু সব কিছু খাওয়ার পরে হাওয়াই মিঠাইয়ের মতো, আপনারা যারা হাওয়াই মিঠাই খেয়েছেন, এইরকম বিশাল ছিঁড়ে মুখের মধ্যে দিবেন আর গলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে মুখে আপনি আসলে কি খেলেন, না চকলেট, না কোনো কিছু, না বাতাস, না তুলা, এরকম হাওয়াই মিঠাই। এখন গত 2 বছর ধরে আমরা
প্রায় সব ক্ষেত্রে হাওয়াই মিঠাই খেয়ে যাচ্ছি। একটি ন্যারেটিভ, একটি বিষয়, একটি বস্তু একেবারে ফিজিক্সের ভাষা অনুযায়ী স্ট্রাকচার হিসেবে, অবকাঠামো হিসেবে আমাদের এই রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায় মডেল রূপে দাঁড়ায়নি। সবকিছুই ফ্ল্যাকচুয়েটিং করছে গত ২ বছর ধরে। ফলে দুর্ভাগ্য এবং অনিশ্চয়তা আমাদেরকে তাড়া করছে, প্রতিটি মানুষকে। যার যার অবস্থানে থেকে আমরা কোনো মানে কাজ করতে পারছি না, চিন্তা করতে পারছি না, স্বপ্ন দেখতে পারছি না, এবং একটা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করতে পারছি না। দিস ইজ এ হিউজ প্রবলেম, বিশাল একটা সমস্যা। এখন এই সমস্যাগুলো দূর করার জন্য সবার আগে যেটি দরকার সেটা হলো আমি যা করছি সেই ব্যাপারে আমার একটা অবকাঠামো থাকতে হবে, মানদণ্ড থাকতে হবে। আমি যা স্বপ্ন দেখছি একই অবস্থা, আমার যারা প্রতিপক্ষ তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। তো এখানে ভারত এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। আপনি গিয়ে দেখুন, আমরা যে পরাশক্তিগুলো আগে মনে করতাম বিশ্বের ৫টি পরাশক্তি, সেই ৫টি পরাশক্তির যে অবস্থা, এর মধ্যে ধরেন ফ্রান্স এবং ইংল্যান্ড, এই দুটো পরাশক্তি এখন আর পরাশক্তি নেই বললেই চলে। আমেরিকা এবং রাশিয়া তারা পরাশক্তি আছে, কিন্তু তাদের অর্থনীতি, তাদের সমাজ ব্যবস্থা, যে কোনো একটা যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো যে পরিবেশ পরিস্থিতি, সেই সফট পাওয়ার রাশিয়ার শূন্য, আমেরিকার কোনো সফট পাওয়ার এখন আর আগের মতো নেই। ফলে আমেরিকা এবং রাশিয়া এখন বলতে গেলে সামন্তরাল চলে আসছে। নতুন যে বন্দোবস্ত, নতুন যে পৃথিবী, সেই নতুন পৃথিবীতে চীন বলতে গেলে ১ নম্বর পরাশক্তি, তারপরে ভারত। এবং এই যে ১ নম্বর পরাশক্তি চীন এবং ভারত, এটি আগামী ১০ বছরের মধ্যে সেটেলড হয়ে যাবে। নো ওয়ান ক্যান অ্যাভয়েড, কেউ করতে পারবে না। এবং ৩ নম্বর পরাশক্তি হিসেবে আপনি দেখবেন সেখানে চলে আসছে ইরান। এই হলো বর্তমান রাজনীতির ফিজিক্স। তো সেই ফিজিক্সের ক্ষেত্রে আমরা ভারতকে মনে করছি বগাসবো, কিচ্ছু না। আমাদের জন্য হাওয়াই মিঠাই। আমরা ইচ্ছা করলে দিল্লি দখল করতে পারি, গাজা ও হিন্দ করতে পারি। আমাদের সেনাবাহিনীর মধ্যে এখন যে নতুন ৪টি ইউনিট করা হয়েছে ৪ জন খলিফার নামে, এই ৪টি কোম্পানি, এক একটা কোম্পানিতে গড়ে ধরেন ১০০ জন করে সৈনিক থাকে। তো ভারত দখল করার জন্য ৪টা কোম্পানি যথেষ্ট, কেননা ওখানে আল্লাহর রাসূলের ৪ জন বিখ্যাত সাহাবার নাম সংযোজিত আছে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসে কাতর অন্তত ৬ থেকে ৭ কোটি মানুষ আছে, যারা বিশ্বাস করে যে এরকম হযরত আবু বকর সিদ্দিকের নাম নিয়ে আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, সাগর আপনাকে ভাসিয়ে রাখবে। এই হলো অবস্থা। যাই হোক, এটি নিয়ে আর আলাপ আলোচনা করলাম না। অন্যদিকে যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তো প্রশ্নই আসে না, সেটা চলেই গেছে। আওয়ামী লীগেরই তো কবর রচনা হয়ে গেছে দিল্লিতে, বাংলাদেশে। দেয়ার ইজ নো আওয়ামী লীগ, আর কোনোদিন ফিরে আসবে না। আপা আর কোনোদিন ফিরে আসবে না। এরই প্রেক্ষাপটে আমি মনে করি যে এখানে আমাদের সবারই একটা ফিজিক্স দাঁড় করানো উচিত। ভারতকে নিয়ে আমাদের আসলে ফিজিক্স দাঁড় করাতেই হবে। আমাদেরকে স্বীকার করতে হবে হু ইজ ভারত। আজ ভেনেজুয়েলা, আপনি গিয়ে দেখেন আমাদের মতো মানে রাষ্ট্রের চাইতে ক্ষমতা, বিত্ত, বৈভবে ভেনেজুয়েলা এখন কোন পর্যায়ে আছে। আপনি গিয়ে দেখেন মেক্সিকো, সেই মেক্সিকোর আকার, আয়তন এবং আমাদের চাইতে তাদের অবস্থান কোন পর্যায়ে আছে। এরপরে যান ব্রাজিলে, মেক্সিকো, ব্রাজিল, চিলি ধরেন ছোট দেশ, ইভেন আর্জেন্টিনা। এই যে ল্যাটিন আমেরিকার দেশের বাইরে আবার তাদের প্রতিবেশী কানাডা, এই রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিবেশী রূপে আমেরিকা আসলে কি আচরণ করছে, সেই তুলনায় ভারত আমাদের সঙ্গে কি আচরণ করছে। এই রাষ্ট্রগুলো, অর্থাৎ ল্যাটিন আমেরিকার যে রাষ্ট্রগুলো, যেগুলো আমেরিকার চারিদিকে আছে, ইভেন এখন ইউরোপের বন্ধুদেরকে টিটকারি করে যে ধরনের কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইতালি যারা একসময় সারা পৃথিবী শাসন করতেন, রোমান সাম্রাজ্য, হলি রোমান এম্পায়ার, মোর দ্যান 1000 ইয়ার্স রুলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী শাসন করেছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা অক্ষর শক্তির দ্বিতীয় অংশ, জাপান তৃতীয়, হিটলারের পরে
যেটার নামটা আসে সেটা হলো মুসোলিনি। সেই মুসোলিনির যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের ভিত্তি করে এখন বর্তমান যিনি ইটালির প্রেসিডেন্ট রয়েছেন, মানে ইটালির যিনি এখন প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, যে ভদ্রমহিলা, সেই তাকে নিয়ে বলা হয় ইউরোপের সবচেয়ে এই মুহূর্তে পাওয়ারফুল যে কজন লোক আছেন, তার মধ্যে জার্মানির যিনি চ্যান্সেলর রয়েছেন তিনি, এবং এখন ইটালির এই যে ভদ্রমহিলা যিনি আছেন মেলানি। তো এই যে মেলোনি, ট্রাম্প বলছেন যে মেলোনি আমার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, অনেক হাতে পায়ে ধরেছে, তারপর আমি ছবি তুলেছি। তো বুঝেন যে ঠাট্টা কাকে বলে। তো সেই তুলনায় নরেন্দ্র মোদী আমাদেরকে নিয়ে কি বাজে কথা বলেছেন, কি করেছেন বলেন। ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করেছেন তার কি করেছেন, অথবা পুতিন তার আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে, একমাত্র চীন ছাড়া তার আশেপাশের অন্য সব প্রতিবেশীর সঙ্গে চীন এবং রাশিয়া, চীন এবং ইরান ছাড়া তাদের সাথে পুতিন কি আচরণ করছেন, তার 1000 ভাগের 1 ভাগ আচরণ তো মোদী করেননি আমাদের সঙ্গে। আবার ওই সমস্ত রাষ্ট্র যে শক্তিমত্তা দেখিয়েছে, যেটা ধরেন চেচেনিয়াতে সে দেখিয়েছে পুতিন, যেটি এখন ইউক্রেনে দেখাচ্ছে। তারপর ট্রাম্প যে শক্তিমত্তা দেখিয়েছে ভেনেজুয়েলাতে। তো সেই রকম যদি ঘটনা নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে দেখাতে চায়, কয়জন যোদ্ধাকে আপনি পাবেন? আপনি বাংলাদেশের কোনো মানে গর্ত খুঁজে পাবেন না, সব গর্তের মধ্যে দেখবেন যে প্রাণী ঢুকে গেছে। এরকম আছে, সবাই আমাদের দেশে বড় বড় কথাবার্তা বলে। আমাদের দেশে তো যুদ্ধ একা হয়নি, 1000 বছর বাংলাদেশের ইতিহাসে বহুবার আমাদের দেশে যুদ্ধ হয়েছে সরাসরি, এবং সবসময় বিদেশিরা আক্রমণ করেছে, এবং এই বাংলাদেশে আক্রমণ করে বিদেশিরা ব্যর্থ হয়ে ফিরে গেছে, এরকম সিঙ্গেল নজির আপনি দেখাতে পারবেন না। যারাই আসছে সবাই বিজয়ী হয়েছে। কাজেই ভারতের যে ফিজিক্স, ভারতের যে অবকাঠামো, ভারতের যে অবস্থান, এটা আপনাকে আগে অ্যাসার্টেন করতে হবে এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হবে, তার জনগণকে। আদারওয়াইজ আমরা শুধু ইনভাইট করতেছি। সেকেন্ড থিং হলো শেখ হাসিনা, 6 কোটি মানুষের নেত্রী। তিনি দিল্লিতে কি রাজবন্দী হিসেবে আছেন, আশ্রিতা হিসেবে আছেন, চাকর হিসেবে আছেন, নাকি তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকলে ভিভিআইপি মর্যাদা দিয়ে রাখা হয়েছে? এটা একটু খোঁজ নেওয়া দরকার। যদি তাকে গোয়ালিয়র দুর্গের মতো এরকম একটা দুর্গে বন্দি অবস্থায় রাখে, তার খাওয়া দাওয়া ওরকম অবস্থায় রাখে, এবং যে কোনো সময় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারত প্রস্তুত থাকে, এবং ভারত সেটি করবে এরকম যদি বিশ্বাস আপনার থাকে, ইটস নর্মাল লোকে। কিন্তু যদি তাকে দালাই লামার মতো সম্মান দেওয়া হয় বা তার চেয়ে বেশি দেওয়া হয়, যদি তাকে সোনিয়া গান্ধীর মতো বা অমিত শাহের চেয়ে বেশি প্রোটোকল দেওয়া হয়, তাহলে শেখ হাসিনার দাফন হয়নি, আওয়ামী লীগের কাফন হয়নি। একটা শক্তি বাংলাদেশের ভিতরে আছে, 6 কোটি মানুষ, অর্থবিত্ত ক্ষমতা, তার সঙ্গে ভারতের মতো একটা পরার শক্তি একেবারে লেগে আছে। আপনি চিন্তা করেন যে যে হিট আমেরিকা করেছে ইরানের উপরে, যদি রেজা শাহ পাহলভীর একটা সংগঠন থাকতো, রাজনৈতিক দল থাকতো আওয়ামী লীগের মতো, আপনি কি পরিস্থিতি? তিনি এতটা রোগাক্রান্ত হয়ে, এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন যে মৃত্যুর পূর্বক্ষণে বলতে গেলে তিনি মানে কেমন যেন হয়ে গিয়েছিলেন। এই কষ্ট, এই বেদনা কোনো ভুক্তভোগীর পক্ষেও প্রকাশ করা সম্ভব নয়, যেটা বেগম জিয়ার জীবনে ছিলেন। জীবনের শেষ বছরটিতে প্রায় বেশিরভাগ সময় তিনি হাসপাতালে ছিলেন। তারপর হাসপাতালের বহু সময় তিনি দিনের পর দিন তিনি সেখানে জ্ঞানহীন অবস্থায় ছিলেন। আর এই সময়টিতে তার পুত্রবধূ জুবাইদা রহমান তাকে দেখতে এসেছিলেন, এবং তার একমাত্র সন্তান টেকনিক্যাল কারণে হোক, কূটনৈতিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, তিনি বাংলাদেশে আসতে পারছিলেন না। সারা বাংলাদেশে যখন সিসি রব পড়ছিল, তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারেক রহমান সাহেব বলতে বাধ্য হন যে আমার মা অসুস্থ, অন্য সবার মতো আমারও খুব ইচ্ছা হয় তাকে দেখতে, তাকে দেখার জন্য দেশে আসতে, কিন্তু দেশে ফেরা আমার একার সিদ্ধান্ত নয়।
তো এই যে তার যে অসহায়ত্ব, এই অসহায়ত্ব কিন্তু সারা দেশের মানুষকে কাঁদিয়েছে। তার একমাত্র ভাই নির্মমভাবে মারা গেছেন অসুস্থ হয়ে। আর সেই অসুস্থের জন্য বলা হয়ে থাকে ১/১১-র সময় 1/11-এর সময় তার উপর যে নির্মম জুলুম এবং অত্যাচার করা হয়েছে, সেই জুলুম অত্যাচার জনাব আরাফাত রহমান কোকো তিনি ধারণ করতে পারেননি। ওটাতেই তার ধুঁকে ধুঁকে তাকে মরতে হয়েছে এবং তিনি যখন মারা যান, মারা যাওয়ার সময় বাংলাদেশে একটা হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। তার লাশ যখন আসে তখন বেগম জিয়া কার্যত গৃহবন্দী এবং তিনি বহুদিন ধরে তার অফিসে আটকা ছিলেন, যেখানে না ছিল পানি, না ছিল বিদ্যুৎ। ওর মধ্যে জিদ করে তিনি সেই অফিসে বসেছিলেন। ঠিক সেই সময়টাতে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয় এবং তিনি বাংলাদেশে তার লাশ আসে। এরকম আপনি যদি চিন্তা করেন জনাব তারেক রহমান সাহেবের জীবনে, হি যে ট্রাজিক কিং, সেই ট্রাজিক কিং সেটা কি হ্যামলেটের মতো নাকি অন্য কার মতো, সেটা যারা ইতিহাসবেত্তা আছেন তারা বলতে পারবেন। কিন্তু আপনি যদি তার দিকে তাকান তাহলে তার এই ইতিহাসগুলো শুনে তাকে মায়া না করে আপনি পারবেন না। তাকে দেখলে আপনার চিন্তা করলে মায়া হবেন এবং তার আপন ভাই নাই, ব্রাদার নাই, শ্যালক নাই। মানে আপনজন বলতে যদি প্রথম ৫টা চাচাতো ভাই থাকতে হবে, ১০টা মামাতো ভাই থাকতে হবে, খালাতো ভাই থাকতে হবে, তারা রাজনীতিতে এস্টাবলিশড হতে হবে, ঠিক সেই জায়গাটাতে তিনি একা, জাস্ট একা। একইভাবে আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার কথা যদি চিন্তা করেন, আর যাই হোক না কেন তার একটা পরিবার আছে, শেখ পরিবার আছে। সেখানে তার মামা, খালু, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আপনি যত অভিযোগ করেন না কেন একেবারে কয়েকশো সমাজে যারা এই বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে জনাব তারেক রহমান সাহেব তিনি তার আপনজন বলতে তার কন্যা জায়মা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান। এর বাইরে তো আমি আসলে অন্য যা কিছু দেখি সব কিছুই হলো দলীয় নেতাকর্মী, তারপর দুঃসম্পর্কের আত্মীয়-স্বজন, ২-১ জন বন্ধু-বান্ধব বা নতুন জোড়া বন্ধু-বান্ধব। ঠিক এমন অবস্থাতে ১৮ কোটি মানুষের নেতৃত্বের যে আসন, সেই আসনে তিনি বসেছেন। সেই আসনে তিনি বসেছেন। আর যখন তিনি বসেছেন তখন দেশি বিদেশি যে চক্রান্ত, এটি এক্সট্রিম লেভেলে আছে। এখানে ৩ ধরনের চক্রান্তকে আমরা ধরতে পারি। প্রথমত হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ একেবারে বিএনপির বলতে গেলে জাত শত্রু। আর বিএনপিও কিন্তু আসলে মূলত আওয়ামী লীগই তাদের শত্রু মনে করে। এদের মধ্যে কেবলই মাত্র প্রতিদ্বন্দ্বিতা নয়, মনস্তাত্ত্বিক অনেকগুলো বিষয় রয়েছে, ঘৃণা রয়েছে, অবিশ্বাস রয়েছে, সন্দেহ রয়েছে, সাইকোলজিক্যাল যেটা মানসিক যে ঈর্ষা সেটা রয়েছে। যেমন শেখ হাসিনা কখনই সে মনে করেন, প্রথমত তিনি মনে করেন যে তার বাবার খুনের সাথে সে জিয়াউর রহমান সাহেব জড়িত। এখন ধরেন একেবারে সত্যের ধারে কাছে নেই, 100% মিথ্যা, কিন্তু দেশের প্রধানতম রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তিনি মনের মধ্যে গেঁথে রেখেছেন, ওটা থেকে আপনি তাকে সরাবেন কিভাবে? ক্ষমতা তো আপনার আমার হাতে না, আমরা যারা সত্য বলতে চাই বুঝি, ক্ষমতা তো শেখ হাসিনার হাতে। তো তিনি যখন বারবার বলছেন যে খুনি অমুক 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 আমার বাবাকে খুন করেছে ইত্যাদি ইত্যাদি, তো ওটার মনস্তাত্ত্বিক ধাক্কাটা আপনি চিন্তা করেন কোথায়? এরপরে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, এই পুরো জিনিসটি যারাই করুক, যেই ভাই করুক না কিন্তু শেখ হাসিনা কি মনে করছে, আওয়ামী লীগের লোকজন কি মনে করছে, কাকে তারা দায়ী করছে? ফলে এরকম অসংখ্য ঘটনা, এই যে এখন বাংলাদেশে ধরেন যা কিছু হচ্ছে গত ৪ মাসে, গত ২ বছরে আওয়ামী লীগের উপর যা কিছু হচ্ছে, এর পুরোটার জন্য বিশ্বাস করেন আওয়ামী লীগের লোকজন জামাতকে দায়ী করছে না, ইভেন এনসিপিকে তারা দায়ী করছে না। এনসিপির যে সমস্ত লোকজন তাদেরকে মানে এরা বাচ্চা ছেলে চলে আসছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল ক্রোধটা কিন্তু বিএনপির উপরে। আর বিএনপি সেটা জানে। জানার কারণে কি হলো, আওয়ামী লীগকে কিন্তু তারা কোনো ওয়াক ওভার দিতে চাচ্ছে না। আওয়ামী লীগের ফেরার রাস্তা, রাজনীতি করার রাস্তা ক্রমশ তারা সংকুচিত করতে চাচ্ছে, বন্ধ করে দিতে চাচ্ছে। এবং যেটা হয়, আপনি একটা জোয়ার, একটা ঝড়, এটা বাধা সৃষ্টি করতে পারবেন। কিন্তু অল অন এ সাডেন যখন এটা বিস্ফোরণ ঘটে,
তখন সেখানে একটা সুনামি হয়ে যায়। ফলে আওয়ামী লীগ যদি শেষ হয়ে যায়, এটা আলাদা একটা পার্ট, কিন্তু কোনো কারণে বাধার কারণে যদি ফিরে আসে, ওটা ফিরে আসাটা হয়ে যাবে সুনামি, এবং সেই সুনামির যে সমস্ত চাপগুলো এসে তখন এই যে বিএনপি যে সমস্ত লোকজন বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, এদের কাউকে খুঁজে পাবেন না, সবাই বলবে সব দোষ তারেক রহমান সাহেবের। এখন যেভাবে ধরেন সবাই বলছে যে আমরা তো কিছুই করিনি, সবই শেখ হাসিনা করেছে, সেই সালমান কিনেছে, সেই এস আলম কিনেছে, যত রকম কথাবার্তা, তার কাছে আমরা কি কথা বলতে পারছি নাকি, দাঁড়াতে পারছি কিনা, গণভবনে তো আমরা ঢুকতেই পারতাম না। আমরা মধ্যখানে এখন নিরপরাধ ব্যক্তি কিচ্ছু করে নেই, আননেসেসারি শেখ হাসিনার দল করে একবার দুবার মন্ত্রী হয়ে, মন্ত্রী খুশি খালি সে যেভাবে বলছে এভাবে স্বাক্ষর করছে, সিগনেচার করছি, সব মালপানি তারা কামাই গেছে। এই কথাগুলো দেখবেন এখন সবাই বলছে আওয়ামী লীগের, একই কথা বিএনপির ক্ষেত্রে কিন্তু বলা হবে ক্ষমতার ক্ষেত্রে। এই যে দেখেন না, ইউনূস সাহেব গেছে, এখন ইউনূস সাহেবের কিচেন ক্যাবিনেটে ঢোকার জন্য কত মানুষের আকুতি ছিল। এখন সবাই বলছে যে না, আমরা কোনো কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমরা তার সাথে ছিলামই না, সে তার নিজের ইচ্ছা মতো সব কিছু করেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন আমাদের দেশে কি হয়, ক্ষমতা কেন্দ্রিক একটা রাজনীতি, আর ক্ষমতার বাইরে গিয়ে আরেকটা রাজনীতি। তো এই যে একটা অবস্থা চলছে, এই যে একটা অবস্থা চলছে, সেই অবস্থার প্রেক্ষিতে যেটা হচ্ছে সেটা হলো ডে বাই ডে তারেক রহমান সাহেব তার যে শত্রুপক্ষ, সেই শত্রুপক্ষের টার্গেটে পরিণত হচ্ছেন। আর এ সকল যখন পরিবেশ পরিস্থিতি হয়, তখন যে ধরনের বন্ধু লাগে, বান্ধব লাগে, সহযোগিতা লাগে, তারপরে যে ধরনের একটা প্রতিরক্ষা ব্যূহ লাগে, বিশ্বস্ত লোকজন লাগে। আপনি অনেক মন্দ কাজ করেও কিন্তু বিশ্বস্ত লোকজন থাকলে আপনি টিকে থাকতে পারবেন। যেমন একজন পাগলা রাজা ছিলেন, মোহাম্মদ বিন তুগলক, আমরা যাকে নিয়ে তুগলকি কাণ্ড বলি। কিন্তু তার অনেকগুলো কোয়ালিফাইড জেনারেল ছিল, অনেকগুলো কোয়ালিফাইড মন্ত্রী ছিল। ফলে একটার পর একটা অর্থনৈতিক বিপর্যয়, যুদ্ধে মানে যুদ্ধ, রাজনীতি পরিবর্তন, মানে হাজারো রকম পলিটিক্যাল ফেইলিউরের পরও তার যে মিলিটারি পাওয়ার, তিনি ছিলেন অজেয়। একটা যুদ্ধ তিনি পরাজিত হননি, এবং জীবনের শেষ দিন পর্যন্ত শক্ত হাতে তিনি তার তুগলকি কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছিলেন, মোহাম্মদ বিন তুগলক। আর একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন আলাউদ্দিন খিলজি, কিন্তু তার মালিক কাফুরের মতো একজন শক্তিশালী সেনাপতি ছিল। এরকম যদি শেখ হাসিনার এরকম শক্তিশালী লোকজন থাকতো, তার কাছে কিন্তু তার সাথে যারা ছিল সবই এরকম দুর্বল, দালাল, ফড়িয়া টাইপের লোকজন ছিল, ভাড় টাইপের লোকজন ছিল, কাউয়া টাইপের, চড়াই টাইপের লোকজন ছিল, ওরকম ছিল না। কিন্তু এই যে যেটা হলো, মানে তার যে পতনটা হলো, সেই পতনের সময় দেখা গেল তার পক্ষে মানে হুঙ্কার দিয়ে দাঁড়ানোর মতো, শহীদ হওয়ার মতো, বা একজন লোক, শেখ হাসিনা বঙ্গবন্ধু তার পরিবারের জন্য রুখে দাঁড়িয়ে জীবন বিসর্জন করেছে, এরকম সিঙ্গেল ঘটনা 18 কোটি মানুষের মধ্যে ঘটেনি, আগামীতে ঘটবে না। তো এর থেকে আসলে তারেক রহমান সাহেবকে শিক্ষা নিতে হবে, কিন্তু তিনি সেই শিক্ষাটা কতটা নিছেন, নেবেন বা নিতে পারবেন, তার চেয়ে বড় ব্যাপার হলো যে সর্বনাশ শেখ হাসিনার জমানায় ঘটেছিল, যে সর্বনাশ ইউনূসের জমানায় ঘটেছিল, সেই সর্বনাশ সুদে আসলে আরও বড় হয়ে আসছে, আরও বড় হয়ে আসছে। এবং এখানে অপরাধীদেরকে আপনি কোনো অবস্থাতেই বুঝাতে পারছেন না যে অপরাধ কাকে বলে, কত প্রকার এবং কী কী। তারা সেই অপরাধ করেই নিজেদেরকে শ্রেষ্ঠতর বলে মনে করছেন। তো যাই হোক, এখন যেটা হচ্ছে সেটা হলো, এই যে জনাব তারেক রহমান সাহেব, তিনি কাজ করে যাচ্ছেন, তার মতো করে কাজ করে যাচ্ছেন, তার মতো স্বাধীনভাবে তিনি ছুটোছুটি করছেন, কখনো চট্টগ্রামে, কখনো গ্রামে, যেখানে সিলেটে, শ্বশুরবাড়ি থেকে শুরু করে সব জায়গাতে তিনি অবাধে যাচ্ছেন। সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে, গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্পে ঢুকে যাচ্ছেন, সেনা সদস্যদের সাথে তিনি মিশছেন, তাদের খাবার খাচ্ছেন, সব কিছু করছেন। কিন্তু আপনি দেখবেন যে তিনি যে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে চলাফেরা করার চেষ্টা করছেন, তার আশেপাশের পাগুলো, তার আশেপাশের হাতগুলো, আশেপাশের মুখগুলো, সেগুলোর অভিব্যক্তি কী? ইজ ইট ফ্রেন্ডলি? ইজ ইট কোঅপারেটিভ? এটা কি বন্ধুত্বসুলভ? এটা কি সহযোগিতামূলক? এটা কি প্রশংসনীয়? নাকি আমরা যারা দর্শক, আসলে আমরা কিছুই করতে পারবো না, আমরা বলছি আহা! এরকম প্রধানমন্ত্রী আর হয় না, যিনি সেনাবাহিনীর ভিতরে ঢুকে গেলেন, তারপরে সেনাবাহিনীর খাবার খেলেন, প্রশিক্ষণ ক্যাম্পে বসে বসে তিনি সেনা সদস্যের এই দৃশ্য দেখলেন।
কিন্তু এটা সেনাবাহিনীর লোকজন কেমন মনে করলো সেটা হলো মূল বিষয়। হাউ দে অ্যাকসেপ্ট ইট। আমরা তৈরি করলে হবে না তো। ওই বাহিনীর ভিতরে কি অবস্থা আছে সেটা তাকে শতভাগ নিশ্চিত হতে হবে। তিনি খাল কাটতে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছেন। এই যে খাল কাটা বা যেকোনো একটা প্রোগ্রামে তিনি উপস্থিত হচ্ছেন, এটা সংশ্লিষ্ট যারা লোকজন আছে তারা কিভাবে নিচ্ছেন? তিনি এসএসএফ এর প্রোটোকল ছাড়া একা, একা ঘুরে বেড়াচ্ছেন। জনগণ হাততালি দিছে। জনগণের হাততালির ২ পয়সার মূল্য নেই। জনগণ সেলফি তুলছে। ওরকম হাজার, হাজার সেলফি অনেকের সাথে অনেকে তুলে। কিন্তু ওটার কোনো মূল্য নেই। এখন এসএসএফ যা রাষ্ট্রীয় বাহিনী বা তার যারা নিরাপত্তা রক্ষা দায়িত্বে নিযুক্ত, তারা এই বিষয়টিকে কিভাবে নিচ্ছে? তারা কি মনে করছে তার নিরাপত্তা ওকে আছে? এসএসএফ থেকে শুরু করে পিজিআর থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এমনকি তার ব্যক্তিগত সিকিউরিটি গার্ড, তারা কি এই যে প্রধানমন্ত্রীর যে স্বাভাবিক চালচলন, এই স্বাভাবিক চালচলনে খুশি? আমার তো খুশি মনে হচ্ছে না। খোলামেলাই বলছি, আমার কাছে মনে হচ্ছে না যে তার এ সকল কর্মকাণ্ডে যারা দায়িত্বরত আছেন তারা কেউ খুশি। তিনি বিভিন্ন লোককে টেলিফোন করছেন, তাদেরকে ডেকে নিয়ে দাওয়াত খাওয়াচ্ছেন। তারপর যাকে তার ভালো লাগছে তাকে ডেকে নিয়ে তিনি, সেটা বিএনপির হোক, জামাতের হোক, আওয়ামী লীগের হোক, ডাজ নট ম্যাটার। তিনি মনে করছেন যে এই লোকটির সঙ্গে কথা বলা দরকার, তিনি কথা বলছেন। কিন্তু এই লোকগুলো তো তাকে কোনো উপকার করতে পারবে না। আমার সঙ্গে তিনি খুব কথা বললেন, আমার বাসায় দেখা করতে এলেন বা আমাকে দাওয়াত দিলেন, হোয়াটএভার মেবি, এতে তো তার ২ পয়সার উপকার হবে না। কোনো উপকার হবে না। কিন্তু আমাকে দাওয়াত করতে গিয়ে তার পাশের যে লোকটি আছে সেটি যদি পার্মানেন্টলি তার প্রতি মনঃক্ষুণ্ণ হয়, তাহলে আমাকে দাওয়াত না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আগে ঘর সামলাতে হবে। সেই দিক থেকে উনার আশেপাশে যে উনার ক্যাবিনেট আছে, কিচেন ক্যাবিনেট আছে, পরিবার আছে, উনার একান্ত ব্যক্তিগত স্টাফ আছে। এই জায়গাটাতে যে বন্ধন তৈরি করা দরকার, আমরা বাইরে থেকে যতটুকু দেখছি আমার কাছে মনে হচ্ছে না যে এই বন্ধনটা কোনো পারফেকশনের দিকে গিয়েছে। বরং আ তার যে কর্মকাণ্ড জনগণ প্রশংসা করছে। কিন্তু এই জনগণের প্রশংসা কোনো কাজে আসবে না। কিন্তু তারা যারা একান্ত আপনজন আছেন তারা যদি বিরক্ত হয় যে, উনি এইভাবে পড়ছেন, আমার তো কোট পড়তে ইচ্ছে করে। তিনি হঠাৎ করে কথা নাই বার্তা নেই এসে এমপিদের গাড়িটা বন্ধ করে দিলেন। নির্বাচন করেছি আমরা। সারা বছর ১৭-১৮ বছর পরিশ্রম করেছি। নির্বাচিত হওয়ার পর একটা প্লট পাবো, একটা গাড়ি পাবো। তাই নিয়ে এসে হঠাৎ করে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন কি হবে? উনার তো ঠিকই ভালো গাড়ি আছে। আমাদের তো ভালো গাড়ি না। একটা ট্যাক্স ফ্রি ভালো গাড়ি আনবো, এই কাজটা উনি বাধা দিয়ে দিলেন। এই যে নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ, এটা প্রশমিত করবেন কিভাবে? রাজনীতি এমন একটা কঠিন বিষয়। অনেক সময় রাজা নিজে তার কর্মচারীকে ঘুষ দিতেন। ঘুষ দিতে বাধ্য হতেন। এটা তোহফা না। ঘুষ দিতে বাধ্য হতেন এবং ঘুষ দিয়ে মানে স্বয়ং রাজা, সম্রাট তার প্রাসাদের কর্মচারীদেরকে ঘুষ দিয়ে তিনি অনেক কর্মকাণ্ড করতেন। এত জটিল অবস্থা। এখানে সব জনপ্রিয় জিনিসই কিন্তু জনপ্রিয় নয়। সব সঠিক জিনিস আসলে শেষ পর্যন্ত সঠিক ফলাফল বয়ে নিয়ে আসে না। তো সেই দিক থেকে যেটি হচ্ছে সেটি হলো যে এই যে জনাব তারেক করে মানে কোনো একটি প্রাপ্তি হাসিল করা, এটি কতটা কঠিন, কতটা নির্মম এবং তাদেরকে একটু সোজা রাখা। এটা এই মুহূর্তে ধরেন ইউরোপীয় ইউনিয়ন তাদের বিশ্বস্ত বন্ধু অ্যাজ এ হোল, তারপরে ব্রিটেন, ফ্রান্স, এ সকল রাষ্ট্রের দিকে তাকালেই বোঝা যায় যে অশান্ত আমেরিকা, অশান্ত ট্রাম্প, অস্থির মার্কিন রাজনীতি, মানে এদের সঙ্গে আসলে তাল মেলানো সম্ভব নয়। এই ভিডিওটা যখন আমি করছি ঠিক সেই সময়টাতে যেটা প্রধান খবর সেটা হলো প্রবলভাবে আবার আমেরিকা আক্রমণ করেছে ইরানে। ইরান আবার আমেরিকার বিভিন্ন ৮০টি স্থাপনা আক্রমণ করেছে। মধ্যপ্রাচ্যে তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে আক্রমণ করেছে। যুদ্ধ পরিপূর্ণ ধাপে আবার শুরু হচ্ছে। এই ভিডিও যখন করছি তখন ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আজ রাতে, আমি ভিডিওটা করছি ৮ তারিখ সন্ধ্যাবেলায়। তো আজ রাতে ভয়াবহ আক্রমণ চালানো হবে ইরানের উপর। ইরানও তাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছে। আর ইতিমধ্যে তাদের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সুইজারল্যান্ডে পাকিস্তানের মধ্যস্থতায়, সেটি
আমেরিকা বলছে ওটা মানি না, সমঝোতা স্মারকবাদ। একটা সিদ্ধান্ত নিতে, কথা পাল্টাতে বা যেকোনো জিনিস করতে আমেরিকার আসলে ১ মিনিট সময় লাগে না। তো সেই আমেরিকার খপ্পরের মধ্যে আমরা আছি। সেই আমেরিকার যখন বাংলাদেশে এরকম অবস্থা, তখন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো কারণে হোক অকারণে হোক আমেরিকা আমাদের সম্পর্কে আরও নেতিবাচক ধারণা পোষণ করছে। যেমন ধরেন, জাতীয় সংসদে আমেরিকার যে জাতীয় দিবস, তাদের ন্যাশনাল ডে, স্বাধীনতা দিবস, সেটা পালিত হলো ৪ঠা জুলাই। আমেরিকা আশা করেছিল যে এটা পুরো জাতি মেনে নেবে, সবাই এটাতে ধন্যবাদ জানাবে। কিন্তু পুরো জাতি ক্ষেপে উঠেছে। সরকারের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এতটা অজনপ্রিয় হয়ে পড়েছেন যে তার সঙ্গে কারো ছবি দেখলে, কারো সঙ্গে খাতির হলে, বা তিনি কারো বাসায় গেলে, বা মানে কোনো মন্ত্রী এমপি তার সঙ্গে গেলে আলটিমেটলি সেই লোকটি ট্রলের শিকার হচ্ছে। একটা সময় আমেরিকার সঙ্গে একটু সম্পর্ক থাকলে, খাতির থাকলে, প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই মানুষজন একটু পাত্তা দিত। এখন ধরে 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 আমেরিকার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে জাতীয় বেঈমান, জাতীয় দালাল, মির্জাফর, মোনাফেক, বেঈমান, বাস্টার্ড, এ সকল গালাগালি মানুষ করছে। এবং আর কদিন পরে আপনি দেখতে পারবেন যে আমেরিকার যে সমস্ত চিহ্নিত লোকজন আছে তারা কোনো অবস্থাতেই বডিগার্ড ছাড়া এই শহরে একাকে হাঁটতে পারবেন না। জনগণ তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করবে। এবং এই জিনিসগুলো যখনই হচ্ছে তখন আমেরিকা আরও বেপরোয়া হয়ে যাবে এবং তারা সব দোষ ক্ষমতাধর যারা লোকজন আছে তাদের উপর চাপাবে যে তোমাদের কারণে আজ আমাদের এই অবস্থা, তোমরা ঠিকমতো আসলে আমাদেরকে হ্যান্ডেল করতে পারোনি। তো দেখুন যে এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে সরকার বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো গত ৪ মাসে মূলত তাদের পক্ষে যায়নি, আমেরিকারও পক্ষে যায়নি, কিন্তু আমেরিকা যার পরনে তাদের প্রতি বিরক্ত হয়ে পড়েছে। এই যখন অবস্থা, আমরা বাইরে থেকে বুঝতে পারছি, সরকারের ভিতরে যারা লোকজন আছেন তারা হয়তো আন্দাজি করতে পারছেন না। তখন হঠাৎ করে দেখা গেল যে আমাদের রাজনীতির যে ভাগ্য আকাশ, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার অভ্যুদয় হলো। তিনি বেশ কিছুদিন নীরবে ছিলেন, নিভৃতে ছিলেন, ২ বার দেশের বাইরে গেছেন, অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছেন। আমরা ধরে নিয়ে এসেছিলাম তিনি আর হয়তো বাংলাদেশে আসবেন না। তার বিরুদ্ধে বেশ কয়েকবার মামলা করার জন্য বিভিন্ন পক্ষ থানায় ঘোরাফেরা করেছে, এখনও করছে। কোর্টে মামলা দায়ের করা হয়েছে, খারিজ করা হয়েছে, কিন্তু তারপরেও আরও মামলা করার জন্য মানুষজন ঘুরছে। তার প্রধান প্রতিষ্ঠান গ্রামীণ ফোন, সেই গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা কর্মচারী যারা আছেন, প্রেজেন্ট যারা আছেন, তারা প্রায় ৩০,০০০ কোটি টাকার দাবিতে সেখানে আন্দোলন করছেন। তো এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে এই পর্যায়ে শেখ হাসিনার জামানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল না, কিন্তু এখন সেই সমস্যাগুলো তার বেশি হয়ে গেছে। এখন তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, মানে শেখ হাসিনা যে অভিযোগ করেছিলেন এটা ম্যানেজেবল ছিল। সেটা হলো তার গ্রামীণ কমিউনিকেশনে কিছু কর্মকর্তা কর্মচারী মামলা করেছিল যে তাদেরকে ৫% সার্ভিস বেনিফিট দেওয়া হয়নি। এটা তিনি ২৪০ কোটি টাকা বা এরকম কিছু একটা টাকা দিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিলেন। হয়তো এটা আরও একটু বেশি দিলে আরও হয়ে যেত সামহাও। বা শেখ হাসিনা তার বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিলেন এতে তার কিছুই হতো না। কিন্তু এখন তার মাথার উপর যে সকল খড়গ, যে সকল অভিযোগ, যে সকল মামলা মানে ঘূর্ণিপাক খাচ্ছে, তো সেখানে আসলে তার চিত হয়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হলো না। তিনি যেটি হলেন, সাম্প্রতিক সময় দেখা গেল তার একটা জন্মদিন ছিল বোধহয়, ৮৮ বছর এরকম বার্ষিকী জন্মদিবস, সেই উপলক্ষে একটা অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে তিনি নাচলেন, সবার সঙ্গে নাচলেন, এবং সেই অনুষ্ঠানে তার যারা সহযোগী ছিলেন, এনসিপি যারা নেতৃবৃন্দ, তাদেরকে তিনি নাটকীয়ভাবে দাওয়াত করলেন, পরিচয় করে দিলেন ভিন্ন ভিন্নভাবে। আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াকে ভিন্নভাবে
উপস্থাপন করলেন, নাহিদ ইসলামকে আলাদাভাবে এনলাইটেন করলেন, হাইলাইট করলেন। এই সব মিলিয়ে তার যে এই নাচানাচি, এটি জনাব তারেক রহমান সাহেবের জন্য অশনি সংকেত। লিখে রাখেন। প্রথমত আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে একটা ভালো বৈঠক হয়েছিল। তারপর আমরা অনুমান করেছিলাম যে সেই বৈঠকে একটা সমঝোতা হয়েছিল। সেই সমঝোতা কি কি হতে পারে? সেই সমঝোতা হতে পারে এনসিপিকে রাজনীতিতে পুনর্বাসন করা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানানো, জুলাই সনদ বাস্তবায়ন করা, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো সেগুলো হলে হয়তো এনসিপি ডক্টর ইউনূস আমেরিকা তাদের সঙ্গে যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক সেটি সরকারে থাকতো, কিন্তু তারেক রহমান সাহেব এবং বিএনপির কোনো ক্ষমতা থাকতো না। এবং এখন এই জিনিসগুলোতে মান্য করা হয়, মানে বাংলাদেশে সবাই আবার ডক্টর মোহাম্মদ ইউনূসমুখী হবে। আমাদের দেশে ক্ষমতা যার হাতে তার পিছনে মানুষজন ঘুরে, তখন বিএনপি ছেড়ে মানুষজন জামাতের পিছিয়ে ঘুরবে, এনসিপির পিছিয়ে ঘুরবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছিয়ে ঘুরবে, এবং তারেক রহমান সাহেবের বাসায় কেউ যাবে না। সব ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রেসিডেন্ট হন, সবাই তখন প্রেসিডেন্ট ভবনে মানে বঙ্গভবনে গিয়ে ভিড় করবেন। এটা হলো স্বাভাবিক। এটা তো বিএনপি বুঝে। একটা সাধারণ তেলাপোকা যদি বুঝে, বিএনপি কেন বুঝবে না? ফলে কি হলো, এই মূল যে বেসিক এবং ফান্ডামেন্টাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বিএনপির সঙ্গে, আমেরিকার সঙ্গে, তারপর জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা ফাটল তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। যেহেতু বিএনপি ক্ষমতায় আছে এবং তার একটা বিরাট সংগঠন রয়েছে, সেই সংগঠনের কারণে এই বিষয়গুলো টের পাওয়া যাচ্ছে না, কিন্তু চক্রান্ত চলছে সর্বোচ্চ লেভেলের। আর তারই ধারাবাহিকতায় যেটা বললাম যে অনেকগুলো সমস্যা থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস কুড জাম্প, কুড ড্যান্স অ্যাট দ্য এজ অফ 88 ইয়ার্স। 88 বছর বয়সে তিনি লম্ফ দিতে পারেন, জম্প দিতে পারেন, এবং তিনি হাসতে পারেন এবং নাচতে পারেন। এই যে তিনি নাচলেন, তার আগে তার যে সোশ্যাল বিজনেস, এই সোশ্যাল বিজনেসের একটা সম্মেলন করেছেন, এবং সেখান থেকে উনি এই ধরনের সম্মেলন যখনই করেন, মিডিয়া আছে, প্রথম আলো আছে, বিদেশের সাদা চামড়ার কিছু লোকজন আছে, তাদেরকে নিয়ে, তাদের লোকাল কিছু লোকজন আছে, এইভাবে 100, 150, 200 লোক মানে নিয়ে সে প্রতি বছর একটা সোশ্যাল বিজনেস সামিট করে। এই বছর সেটা করেছে। করার পরেই আবার তার জন্মদিবস পালিত হলো, মানে সব প্ল্যান করে। আবার সেই জন্মদিবসে এনসিপিকে ডাকা হলো, এবং এই যখন ঘটনা ঘটছে তখন যেটা হলো, আমেরিকা বেঁকে বসছে। আপনি দেখেন যে আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছে, জামাতের লোক গেল, তারপর অন্যান্য যে সকল ইসলামপন্থী লোকজন আছেন, এনসিপির লোকজন আছেন, স্পিকার আছে, তারা সবাই মিলে ইরান গেলেন। অথচ ইরান যখন চেয়েছিল যে তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন, শোক বইতে একটা স্বাক্ষর করবে, এই স্বাক্ষর করার লোক বাংলাদেশে তারা খুঁজে পাচ্ছিল না, এবং এই অভিমানে ইরান বাংলাদেশের একটা জাহাজকে আটকে রেখেছিল পুরোটা সময়। তো সেই ইরান, মানে সরকারের যারা লোকজন, তারা মনে করেছে ইরান একেবারে পার্মানেন্টলি জিতে গেছে, কাজেই তারা ইরানের সাথে খাতির করার জন্য দৌড় দিল সবাই। ফিরে আসতে না আসতেই ইরান আক্রমণ করে বসছে আমেরিকা। ভাগ্য ভালো যে বাংলাদেশে যারা লোকজন আছে তারা চলে আসছে। যদি তারা ওখানে আরও কয়েকদিন থাকতেন, সে ইরানি বাগান, ইরানি খুশবু, গোলাপের স্বাদ নিতেন। এই যে এখন যেভাবে আক্রমণ করছে, তাদের ওখানে আটকে থাকতে হতো, এবং এক একজনের দেখতেন যে ওরে বাবা গো, ওরে মা গো, কান্নাকাটি কাকে বলে। তাদের কান্না দেখলে আপনাদের চোখের পানি রাখতে পারতেন না। তো এই যে তারা গেল, এটা আমেরিকা ভালোভাবে নেয়নি, কোনোভাবে ভালোভাবে নেয়নি। ফলে কি হচ্ছে, আমেরিকা আবার চিন্তা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এতো ভালো ছিল, এবং যেভাবে সে তাদের জন্য ঝুঁকি নিয়ে একটা চুক্তি করে ফেলেছে, যেভাবে বিএনপির মতো একটা দলের হাতে ক্ষমতা দিয়ে, এই যে এখন বিএনপির কোনো কারণে যদি ক্ষমতাচ্যুত হয়, সারা বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, যেভাবে অর্থনৈতিক দুরবস্থা দেখা দিয়েছে, বিএনপির ইমেজ যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, সেক্ষেত্রে বিএনপির কোনো দুঃসময় একটা শব্দ করার মতো বাংলাদেশে কোনো লোক নেই।
এই জাস্ট ৪ মাসে যে ঘটনা ঘটছে, মানে আগের ২ বছরে তো ১.৫ বছরে তো ঘটছেই, কিন্তু ৪ মাসে আগের ইনুস জামানাতে বলা হতো যে যেহেতু বিএনপির ক্ষমতায় নেই, তারা তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই, সেনাবাহিনী সহযোগিতা করছে না, ইনুস সাহেব সহযোগিতা করছে না, জামাত এখানে কৌশল করছে যেন বিএনপি পৌঁছে যায়। কিন্তু এখন কি বলবে বিএনপি গত ৪ মাসে? এখন যে সকল অপরাধ হচ্ছে সে সকল অপরাধের কোনো বাপ মা নাই। ইনুস জামানাতে এই সকল অপরাধ ঘটেনি। মব কাকে বলে? ফলে কি হলো, এই কাজগুলোর সঙ্গে যে পশ্চিমাদের একটা চক্রান্ত নেই, গ্রিন সিগন্যাল নেই, এটা কিন্তু বলা যাচ্ছে না। এই অবস্থাতে যেটা হলো, এখন মানে বলতে গেলে এই যে আমরা যে অন্ডকোষ ফাটানোর কাহিনী দেখছি, একজন ভিক্ষুকের টাকা ছিনতাই করতে গিয়ে যখন সেই ভিক্ষুকে মেরে ফেলছে ছিনতাইকারীরা, এই অপরাধগুলো ঘটার সাথে সাথে সেগুলো নিয়ে আবার যেভাবে প্রচার হচ্ছে, তাতে করে বিএনপির জন্য একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আর বিএনপি যারা বিরোধী শক্তি রয়েছে এবং প্রো আমেরিকান গ্রুপ যারা রয়েছে, তাদের মধ্যে এক ধরনের আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এবং ঘুরে ফিরে সেই আগের জামাত, এনসিপি, ইউনূস, এই যে একটা সিন্ডিকেট বা একটা চক্র, এই চক্রটির প্রতি যে আমেরিকা তাদের যে নতুন নেক দৃষ্টি দিচ্ছে না, তার কোনো নিশ্চয়তা নেই। অনেকে হয়তো বলতে পারেন, তাহলে ইউনূস সাহেব এই ক্ষমতাটা ছাড়লেন কেন? আমেরিকা যদি এতই সাপোর্ট দেয়। এর কারণ হলো যে ওই সময়টিতে অনেকগুলো বিষয় ইউনূস সাহেবের জন্য অস্বস্তিকর হয়ে পড়েছিল, আমেরিকার জন্য অস্বস্তিকর হয়ে পড়েছিল। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আসার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে বিএনপির যে একটা ইমেজ ছিল, তাকে নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল তারেক রহমান সাহেবকে নিয়ে, বিএনপি নামক দলটিকে নিয়ে, এটি গত ৪ মাসে যে অবস্থায় আছে, এটিকে আরও ২-৩ মাস যদি তারা চলতে দেয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত চলতে দেয়, আর সেপ্টেম্বর মাসের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি আমেরিকা একটা চোখ টিপ মারে, জাস্ট একটা চোখ টিপ, আর কিচ্ছু করার দরকার নেই, সেই একটা চোখ টিপে আখি আছে গুলি মারো, সেই আখি দিয়ে গুলি মারার মতো অবস্থা তৈরি হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায় এবং আরও অনেক কিছুতে। সেই বিষয়গুলো সরকার কি টের পাচ্ছেন? সেই বিষয়গুলো সামাল ধরা পড়ে যেতাম, কেউ দেখে ফেলত, আমরা তখন অনুনয় বিনয় করে বলতাম যে আমরা যে পালিয়েছি এ কথা কাউকে বলো না। এরকম দৃশ্য দেখুন, আপনাদের মনে পড়ে কি না? আমরা আমাদের নিজেদের বাইরে আমরা পশু পাখি, কীট পতঙ্গ, তাদেরকে পালাতে দেখেছি, এবং সেই পালানো আমাদেরকে ভীষণ রকম, বিশেষ করে বিড়াল, কুকুর, আমাদের যে গৃহপালিত প্রাণীগুলো, তারা একটু বুদ্ধির সম্পন্ন। তো কখনো মানুষের ভয়ে, কখনো মানুষের সাথে খেলার ছলে, কখনো আপন গোত্রের, অর্থাৎ এক বিড়াল আর এক বিড়ালের সঙ্গে, এক কুকুর আর এক কুকুরের সঙ্গে খেলতে গিয়ে বা অন্য যে কোনো কারণে রণভঙ্গ দিতে গিয়ে তাদেরকে কখনো পিছনে ফিরে দৌড়াতে হয়েছে, কখনো পালাতে হয়েছে। আমাদের এই সমাজে মানুষ এবং প্রাণীর মধ্যে পালানোর ক্ষেত্রে আমরা যেটিকে সবচেয়ে বেশি নম্বর দেই এবং সবচেয়ে বেশি গালাগালি করি, সেটি হলো শিয়াল, ধূর্ত শিয়াল। শিয়ালের মতো এত চমৎকার করে, এত সুন্দর করে, শৈল্পিকভাবে কেউ পালাতে পারে, এটা সাধারণত আমরা জানি না। এজন্য আমরা কাউকে যদি কখনো নেতিবাচক করতে, কারো মেধা, কারো যোগ্যতা আমরা টিটকারি করতে চাই, কাউকে যদি আমরা ছোট করতে চাই, তাহলে তাকে আমরা শিয়ালের ধূর্ততার সঙ্গে তুলনা করি। আজকের যে শিরোনামটি দেওয়া হয়েছে, সেই শিরোনামটির সঙ্গে কোনটার মিলন ঘটাবো? মানুষের পলায়ন, পশুর পলায়ন, রাজনীতিবিদ বা রাজাবাদশাদের পলায়ন, সেইগুলো, নাকি কেবলই কেন পলাবেন, কখন পলাবেন, কোথায় পালাবেন, এই বিষয়ের ব্যাখ্যাগুলো বলবো। আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি এই সময়টিতে কেন হঠাৎ করে এরকম কথা বলেছি। এর আগেও পালানো নিয়ে আমি বহু লেখা লিখেছি আর বহু ভিডিও করেছি। শেখ হাসিনার জমানাতে বহুবার ভিডিও করেছি, ইউনূসের জমানাতে
বহুবার ভিডিও করেছি। এই প্রথম তারেক রহমান সাহেবের জামানাতে পালানো নিয়ে ভিডিও করলাম, এই প্রথমবার। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? বা ৪ মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন? আপনারা লক্ষ্য করবেন যে এই কথাগুলো কিন্তু আমরা বলছি না। সরকারের বান্ধব, সরকারের আপনজন, সরকারের ভেতরের লোক, সরকারের বাইরের লোক, পার্লামেন্টের ভিতরের লোক, পার্লামেন্টের বাইরের লোক, বা যে সকল দল পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে তাদেরই যে সকল সদস্য পার্লামেন্টে যেতে পারেনি, বা যে সমস্ত দল বা ব্যক্তি পার্লামেন্টে গেছেন মন্ত্রী হতে পারেননি, সরকারি ঘনিষ্ঠজন, তারপর মন্ত্রী হয়েছেন কিন্তু ক্ষমতা পাননি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, একঘরে করে রাখা হয়েছে। তো এ সকল মানুষ একান্ত আলোচনায়, কখনো কখনো মিডিয়ার সামনে সরকারকে ভয় দেখানোর জন্য যার যার অবস্থান থেকে তারা বলেন যে ইন্ডিয়াতে আওয়ামী লীগ পালিয়ে গেছে, দে হ্যাভ দ্য ওয়ে, তাদের একটা পথ ছিল, তাদের একটা অবস্থান ছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো দেশ, কাল, জাতি ছিল। কিন্তু আপনারা পালাবেন কোথায়? একটু স্মরণ করে দেখুন তো যে গত ৪ মাসে এই কথাগুলো কতবার বলা হয়েছে, কোন কোন নেতারা বলেছেন, কোন কোন দলের লোক বলেছেন। তো তারই প্রেক্ষিতে মূলত এই আজকের এই অনুষ্ঠানটি করা। আসলে বিএনপির জন্য পালানো সত্যিকার অর্থে একটি ঝামেলার বিষয়, এবং জামাতের জন্য ঝামেলার বিষয়। কোনো কারণে গণেশ উল্টে গেলে, রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেলে, তাদেরকে এদেশের মাটিতেই প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত, অপমানিত এবং আরও যে সকল দুর্ভোগ দুর্দশা রয়েছে সেগুলো পোহাতে হবে। কিন্তু আওয়ামী লীগের মতো টুস করে সীমান্ত পাড়ি দিয়ে তারা দিল্লিতে চলে যাবেন, কলকাতাতে চলে যাবেন, আগরতলা, মুর্শিদাবাদ কিংবা অন্য কোনো শহরে যাবেন ভারতের, যেটি সম্ভব নয়। তারপর তারা সীমান্ত পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যাবেন, মায়ানমারে যাবেন, বাংলাদেশের গহীন অরণ্য পাড়ি দিয়ে তারা মায়ানমার হয়ে থাইল্যান্ড যাবেন, সমুদ্র পথে তারা সেই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে নৌকায় করে পাকিস্তানের জাহাজে উঠবেন। এটি একেবারে অসম্ভব বিষয়। তো এই কারণে কি হলো যে সরকারের যারা প্রতিপক্ষ, জামাতের যারা প্রতিপক্ষ, তারা সবসময় সরকার এবং জামাতকে ভয় দেখাচ্ছে যে আপনারা পালাবেন কোথায়। এই হলো মূল বক্তব্য। অতীতে আমাদের দেশে যে রাজনীতির সহিংসতা ছিল, মানে থিঙ্ক অ্যাবাউট দ্য চ্যাপ্টার, রাজনীতির যে অধ্যায় ছিল সেই অধ্যায়গুলোর একটা পরিণতি আমরা কল্পনা করতে পারতাম। আমাদের দেশে যেই কয়বার পট পরিবর্তন হয়েছে, সেটা ৭৫-এ বলেন, ৭৭-এ বলেন, ৮১, তারপর ৯০, ৯১, ৯৬, মানে যে কয়বারই পট পরিবর্তন হয়েছে সেই কয়বারই মানে এরকম পালানোর মতো ঘটনা ঘটেনি যেভাবে পালানো এইবার আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, বিএনপিকে এবং জামাতকে তাদের দুঃসময় একইভাবে পালাতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। কারণটা কি? কারণটা হলো আমাদের দেশে যখন, বা পৃথিবীর যে কোনো দেশে, সমাজে কালে একটি মন্দ রেওয়াজ চালু হয়ে যায়, সেই মন্দ রেওয়াজটা কখনো বন্ধ হয় না। ধরুন আওয়ামী লীগ কেন পালালো? প্রচণ্ড একটা ভয় তাদের মধ্যে কাজ করেছে। আওয়ামী লীগ কেন পালালো? তাদের উপর এরকম জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেগুলো সহ্য করে তারা দেশের মাটিতে থাকতে পারেনি। আওয়ামী লীগ জমানার শেষ দিকে বহু খুন হয়েছে, পুরো জমানা জুড়ে অসংখ্য গুম হয়েছেন, খুন হয়েছেন, ধর্ষণ থেকে শুরু করে সামাজিক যে অপরাধ, রাজনৈতিক অপরাধ, তার সীমা পরিসীমা নেই। কিন্তু এই দেশে বসবাস করার মতো তারা বিরোধী দলের জন্য একটি পরিবেশ সৃষ্টি করেছিল। তারা মামলা দিত, মোকদ্দমা দিত, একটু দেরি হতো। ওই জমানাতে মানে কোর্ট কাছারিকে শেখ হাসিনার পেটিকোট বলা হতো। এর কারণ হলো তারা সরকারের কথার বাইরে কোনো কিছু করে না।
আচ্ছা, এখন কি অবস্থা আছে বলেন তো? এখন কার মানে আপনি বিচারাঙ্গন নিয়ে কি বলবেন? গত ২টি বছরে যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, সেই ন্যায় বিচার কি হয়েছে? যেখানে আদালতের সুমোটো রুল দেওয়া উচিত ছিল, সেখানে আদালত নিজেই মজলুম হয়ে গেছে। দেশের একজন প্রধান বিচারপতি পলাতক, আরেকজন প্রধান বিচারপতি জেলখানাতে। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা প্রকাশ্য রাজপথে মার খেয়েছেন। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ দেখেছে এই জনতা। এই ধরনের কথাবার্তা পাকিস্তান আমলে বলা হতো, বাংলাদেশ আমলেও এরকম অনেক গান হয়েছে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা হাইকোর্ট ডিভিশনের কোনো সম্মানিত বিচারপতিকে পিটুনি দেওয়া হয়েছে, মারধর দেওয়া হয়েছে রাজপথে। এটি জুলাই বিপ্লবের সময় ঘটেছে। সাধারণ জনতা বিচারালয়ে আক্রমণ করেছে, বিচারকরা বিচারাঙ্গন ছেড়ে পালিয়ে চলে গেছেন। এটি গত ২ বছরে ঘটেছে। তো পরবর্তীতে আবার যারা ক্ষমতায় এসছেন, ঢালাওভাবে যেভাবে বিচারপতিদেরকে পুলিশ যেভাবে পুলিশের চাকরি খাওয়া হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি খাওয়া হয়েছে, বিচারপতিদেরকে ওইভাবেই দলীয় একটা ট্যাগ লাগিয়ে গণহারে তাদেরকে তাড়ানো হয়েছে। তো বেঞ্চে যারা ছিলেন, অর্থাৎ বিচারাঙ্গনে যারা ছিলেন আওয়ামী লীগ জমানায়, তাদের প্রায় সবাইকে তাড়ানো হয়েছে। যারা আছেন তারা ধুক ধুক করে কোনো মতে বেঁচে আছেন। অনেকটা প্রাচীরের গাত্রে এক নামগোত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননের সবাই। তারা এমনভাবে আছেন যে কোনো মতে জ্বলছেন এবং আশেপাশের সব লোক তাদেরকে গালাগালি করছে। এর বাইরে আপনি যদি বারের কথা চিন্তা করেন, আওয়ামীপন্থী যত শীর্ষ আইনজীবী রয়েছেন, জুনিয়র সিনিয়র, ঢাকা কোর্ট থেকে শুরু করে অন্যান্য বেঞ্চগুলোতে, ইউনূসের জমানাতে তো তাদেরকে দাঁড়াতেই দেওয়া হতো না। এখন কিছু আইনজীবী আছেন যারা নিয়মিত কোর্ট কাছারিতে করছেন, যাচ্ছেন, কথাবার্তা বলছেন, কিন্তু যেটিকে বলা হয় লিগ্যাল রাইট, সেই লিগ্যাল রাইটটা একেবারেই নেই। সরকারের ইচ্ছার বাইরে কেউ যাবে এ কথা কেউ কল্পনাই করতে পারছে না। সেলফ সেন্সরশিপ, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের নিজের অবস্থান থেকে সরকারকে তুষ্ট রাখার যে চেষ্টা এবং তদবির সবাই এই রাষ্ট্রে করে যাচ্ছেন। এতে করে আওয়ামী লীগ জমানাতে রাষ্ট্রে বসবাসের যে উপযোগিতা ছিল, রাষ্ট্রযন্ত্রের কাছে কিছুটা হলো আশা এবং আকাঙ্ক্ষা ছিল, এবং ন্যায় বিচারের ব্যাপারে একটু ধীর গতিতে হলেও মানুষ আশা করতে পারতো যে লোয়ার কোর্টে না হলেও হাইকোর্টে হবে। এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যদি কাউকে টার্গেট না করে থাকেন, তাহলে তার জামিন হাইকোর্ট থেকে হবে, অথবা শেখ হাসিনাকে সামহাউ বললে বা তার কাছে গেলে যে কোনো একটা মাধ্যমে একটা সমাধান পাওয়া যাবে। কিন্তু একই বাংলাদেশ, এই বাংলাদেশে শুধু সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু সমাধানের কোনো কেউ নেই। কোনো মানুষ, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো মন্ত্রী, এমপি, আমলা কামলা, কারো দরবার আর্ত মানবতার জন্য, মজলুমের জন্য খোলা নেই। ফলে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যে যার অবস্থানে বসে এতটা হাহাকার করছে, আর নিজের মনের মধ্যে প্রতিহিংসা, জিঘাংসা, হিংসা, দেশ বিদ্বেষ, ক্ষোভ, বিক্ষোভ, অনেকটা যাকে বলা হয় সেই যৌতুগৃহের মতো, যেটাকে গ্যালভানাইজিং ইউনিট বলা হয়, যেখানে লোহা গলিয়ে একেবারে পানির মতো করে ফেলা হয়। ঠিক ওই যৌতুগৃহ, সেই যৌতুগৃহের মতো মানুষের মন এবং মস্তিষ্ক টক বগিয়ে ফুটছে। ফলে এই অবস্থাতে যদি কোনো কারণে ক্ষমতার একটা ট্রানজিশন হয়, তাহলে এই তিনটি, এখানে ৩ থেকে ৪টি পক্ষ আছে এই মুহূর্তে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পক্ষ, তাদেরকে মদদ দিয়েছে বিদেশি যে সকল পক্ষ বাংলাদেশে আছে, তারা সরাসরি বিদেশি কিছু লোকজন, বিদেশি রাষ্ট্রের যারা
প্রতিনিধি তারা, এবং সে সকল রাষ্ট্রে যে সকল দালাল রয়েছেন, ফড়িয়া রয়েছেন তারা। এই গত ২ বছরে সাংবাদিক, সাহিত্যিক তো এখন আসলে নেই বললেই চলে। সাংবাদিক নামধারী কিছু লোক আছেন, কিছু নব্য ব্যবসায়ী, নব্য রাজনীতিবিদ, ধড়িবাজ, যে সকল লোকজন তৈরি হয়েছে গত ২ বছরে, বিশ্বাস করেন তাদের পালানোর কোনো জায়গা নেই, নো ওয়ে। অথচ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যুদ্ধের ইতিহাস দেখেন, মানে সব ক্ষেত্রে একটা এক্সিট প্ল্যান থাকে। আমাদের ঘরে জানালা থাকে, দরজা থাকে, ময়লা আবর্জনা নামার জন্য ড্রেনেজ পাইপ থাকে, আমাদের শরীরে আমরা যে সকল পোশাক আশাক পরি সেটা খোলার জন্য বাটন থাকে, বোতাম থাকে।